আমাদের আজকের গল্পের শুরুটা হয় ফ্র্যাঙ্ককে দিয়ে, যে একটি হাইটেক বিল্ডিং এ কাজ করে। হঠাৎই তার সাথে দেখা করতে আসে একজন নতুন সহকর্মী, যে সেদিনই কাজে যোগ দিয়েছে। ফ্র্যাঙ্ক হাসি মুখে তার সাথে হাত মেলায় এবং তাকে কাজ করার জন্য উৎসাহ দেয়। এরপর সেই কর্মী চলে যায় এবং নিজের শিফট শেষ করে ফ্র্যাঙ্কও তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছায়। আসলে তার স্ত্রী লিও গর্ভবতী ছিলেন এবং আজ তারা দুজন চেক আপের জন্য এসেছিলেন। ডাক্তার তাদের জানায় যে ডেলিভারির আর বেশি দেরি নেই, তাই লিওর বিশেষ যত্ন নিতে হবে। এরপর দুজনে তাদের অ্যাপার্টমেন্টে ফেরে। নতুন অতিথির আগমনে দুজনেই খুবই উত্তেজিত ছিল, কিন্তু ঘরে ফিরেই ফ্র্যাঙ্ক দেখে তার অ্যাপার্টমেন্টের গেট খোলা। এই দেখে সে রীতিমতো চমকে যায়। ভেতরে ঢোকার পর দেখে ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো ভাবে ছড়ানো ছিটানো। সে হতবাক হয়ে যায়, কারণ এই নিয়ে দ্বিতীয়বার কেউ জোর করে তাদের ঘরে ঢুকেছে। লিও তখন চিন্তিত হয়ে ফ্র্যাঙ্ককে প্রশ্ন করে, এসব কি চলছে, কারা এরা, আর আমাদের কাছ থেকে কি চায়? ফ্র্যাঙ্ক জানায় সে কিছুই জানে না। এরপর সে পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু ফ্র্যাঙ্ক পুলিশ স্টেশনে না গিয়ে একটি ক্যাফেতে যায়, যেখানে তার বন্ধু বেন তার জন্য অপেক্ষা করছিল। বেন জিজ্ঞাসা করে তারা কি চাবিটা পেয়ে গেছে। ফ্র্যাঙ্ক জানায় সে এখনো চেক করে দেখেনি। এই শুনে বেন বলে, তোমার সবকিছু লিওর কাছে খুলে বলা উচিত। ফ্র্যাঙ্ক জানায় যে আর মাত্র 15 দিনের মধ্যে লিওর ডেলিভারি হবে, তাই অকারণে সে তাকে কোনো মানসিক চাপ দিতে চায় না। কিন্তু কি আছে সেই চাবিটার মধ্যে, যার জন্য লোকে এত নিচে নামছে? পরের দিন ফ্র্যাঙ্ক যখন তার কাজ করছিল, তখন হঠাৎ কেউ তার কেবল কেটে যায়। ফলে ফ্র্যাঙ্ক নিচে পড়তে শুরু করে। তবে সৌভাগ্যবশত কেবলটি মাঝপথে আটকে যায় এবং ফ্র্যাঙ্কের জীবন বেঁচে যায়। সে দেখতে পায় একজন লোক দ্রুত বিল্ডিং থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে। ফ্র্যাঙ্কের সন্দেহ হয় সে লোকটির পিছু নেয়। সে বুঝতে পারে এই লোকটা আর কেউ নয়, কালকে যে নতুন কর্মী কাজে যোগ দিয়েছিল, এ তো সেই। ফ্র্যাঙ্ক দীর্ঘক্ষণ তার পিছনে ছোটে, কিন্তু লোকটা শেষমেশ গাড়িতে চড়ে পালিয়ে যায়। লিওর কথা ভেবে ফ্র্যাঙ্ক দ্রুত দৌড়ে বাড়ি ফেরে। লিওকে নিরাপদে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেদিন তার সাথে কি হয়েছে, ফ্র্যাঙ্ক লিওকে সেই সম্পর্কে কিছুই জানায় না। পরের দিন আমরা সেই লোকটিকে দেখতে পাই যে ফ্র্যাঙ্কের কেবল কেটেছিল। সে আজ ভেনেকেন নামের এক ব্যক্তির সাথে কোথাও যাচ্ছিল। হঠাৎ ভেনেকেন তার বন্দুক বের করে তাকে মেরে ফেলে এবং বন্দুকটি সাবধানে রেখে দেয়। এক রাতে লিও যখন ঘুমাচ্ছিল, ফ্র্যাঙ্ক তখন তার অ্যাপার্টমেন্টের ছাদে যায়, যেখানে সে সেই চাবিটি লুকিয়ে রেখেছিল। এই সেই চাবি যার জন্য ফ্র্যাঙ্কের জীবন এখন ঝুঁকির মুখে। এরপর সে চাবিটা ঘরে নিয়ে আসে এবং বাথটবের পাইপের মধ্যে লুকিয়ে রাখতে শুরু করে। ঠিক তখনই লিও সেখানে এসে হাজির হয় এবং ফ্র্যাঙ্কের কাছে জানতে চায়, এসব কি হচ্ছে, তুমি কি আমাকে কিছু বলবে? তুমি আমাকে কম সময় দাও এবং আমি খুব মানসিক চাপে আছি। ফ্র্যাঙ্ক যখন তাকে সব সত্যি বলতে যাচ্ছিল, ঠিক তখনই কিছু গুন্ডা তাদের ঘরে ঢুকে পড়ে। ফ্র্যাঙ্ক তাদের সাথে লড়াই শুরু করে। লিও তাকে সাহায্য করে এবং দুজনে মিলে তাদের কাবু করে দিচ্ছিল। কিন্তু তখনই গুন্ডারা ফ্র্যাঙ্ককে ঘিরে ফেলে এবং তার হাত তার দিয়ে বেঁধে ফেলে। গুন্ডাদের মধ্যে একজন, যে ছিল স্বয়ং ভেনেকেন, ফ্র্যাঙ্কের কাছে জানতে চায় চাবিটা কোথায়। ফ্র্যাঙ্ক তাকে বলতে অস্বীকার করে। এরপরেই ভেনেকেন ফ্র্যাঙ্কের মোবাইলের লোকেশন বন্ধ করে দেয়, যাতে কেউ তাকে খুঁজে না পায়। ভেনেকেন তখন ফ্র্যাঙ্ককে হুমকি দেয়, যদি তুমি চাবি না দাও তাহলে আমি তোমার পরিবারকে মেরে ফেলবো। এরপর ভেনেকেন লিওকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয় এবং তাকে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় ভেনেকেন রড দিয়ে ফ্র্যাঙ্কের মাথায় আঘাত করে তাকেও অজ্ঞান করে দেয়। আসলে এই সব কিছু শুরু হয়েছিল 1 বছর আগে। তখন ফ্র্যাঙ্ক একটি বিশেষ সামরিক বাহিনীতে কাজ করত, যার নাম ছিল গিগিন, আর লিও একই ইউনিটে কাজ করত। এই ইউনিটে যোগ দেওয়ার জন্য খুবই কঠিন পরীক্ষা দিতে হতো এবং খুব কম লোকই সফল হতে পারত। সেই সময় ফ্র্যাঙ্কের বন্ধু বেনের প্রশিক্ষণের শেষ দিন ছিল এবং সেও সেই কঠিন পরীক্ষাগুলি সফলভাবে শেষ করে। যারা নতুন এই ইউনিটে যোগ দিত, তাদের জন্য স্বাগত পার্টির আয়োজন করা হতো এবং বেনও সেই পার্টি পায়। পার্টি চলাকালীন লিও ফ্র্যাঙ্কের সাথে দেখা করে এবং তার মনের কথা খুলে জানায়। আসলে লিও অনেক দিন ধরেই ফ্র্যাঙ্ককে ভালোবাসতো এবং তাকে জানাতে চাইতো, কিন্তু ফ্র্যাঙ্ক যদি না বলে দেয় সেই ভয় সে পেত। তবে আজ সে সাহস করে সব বলে দেয়। ফ্র্যাঙ্কও মনে মনে লিওকে ভালোবাসতো এবং তার প্রস্তাব গ্রহণ করে। এরপর দুজনে কিছু সময় রোমান্স করে। তখনই ফ্র্যাঙ্কের বন্ধু নিকো এসে তাদের একসাথে দেখে ফেলে। নিকো এই কথা তার স্ত্রীকে জানায়। এরপর দুজনেই মিলে ফ্র্যাঙ্ককে নিয়ে খুব মজা করে। পার্টি শেষ হওয়ার পর সবাই বাড়ি ফেরে। নিকো তখন ফ্র্যাঙ্ককে লিওর ঘরে যাওয়ার জন্য বলে। ফ্র্যাঙ্ক তার কথা মেনে লিওর ঘরে যায় এবং তারা দুজন সারা রাত একসাথে কাটায়।
একদিন ইউনিটের সবাই তাদের পরিবারের সাথে সময় কাটাচ্ছিল। ফ্র্যাঙ্ক নিকোর বাচ্চার সাথে খেলা করছিল। নিকোর স্ত্রী তখন ফ্র্যাঙ্ককে বলে, তোমাদেরও এবার পরিবার বানানো উচিত, আর কতদিন এভাবে থাকবে? লিওর সাথে এই ব্যাপারে কথা বলো। ফ্র্যাঙ্ক জানায় সে এই ব্যাপারে এখনো ভাবেনি, সে এখনো তার কাজের প্রতি মনোযোগ দিচ্ছে। এক রাতে ফ্র্যাঙ্ক তার বন্ধু বেন এবং নিকোর সাথে কোথাও যাচ্ছিল। সেই সময় লিও ফ্র্যাঙ্ককে কল করে। লিও তখন ফ্র্যাঙ্ককে জানাতে চেয়েছিল যে সে গর্ভবতী, কিন্তু লিও কিছু বলার আগেই ফ্র্যাঙ্ক একটি বড় হোটেল থেকে জরুরি কল পায়। হোটেলের ম্যানেজার তাকে জানায় যে বিল্ডিং এ গুলির আওয়াজ শোনা গেছে। এটা শুনেই ফ্র্যাঙ্ক বন্ধুদের নিয়ে তৎক্ষণাৎ হোটেলের দিকে রওনা হয়। হোটেলটি খুব বিখ্যাত ছিল, তাই বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। তারা তিনজন হোটেলে ঢুকে পরিস্থিতি পরীক্ষা করতে থাকে। ঠিক সেই সময় তারা দেখে যে দুজন লোক হোটেল থেকে নিচে নেমে বাইরে যাচ্ছে। তাদের থামানোর জন্য ফ্র্যাঙ্ক তার টিমকে নিয়ে এগিয়ে যেতেই তাদের মধ্যে একজন লোক নিকোকে গুলি করে। ফ্র্যাঙ্কও সাথে সাথে তার বন্দুক বের করে সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে গুলি করে। অন্য লোকটি একজন মহিলাকে বন্দুকের মুখে ধরে ফেলে, কিন্তু আহত অবস্থাতেও নিকো সেই লোকটিকে গুলি করে। ফলে দুজন দুষ্কৃতী মারা যায়। তবে নিকো গুলি লেগে প্রচুর রক্তপাতের কারণে মারা যায়। এই ঘটনার পর ইউনিটের কমান্ডার ফ্র্যাঙ্কের সাথে কথা বলার জন্য তাকে ডাকে। কমান্ডার ফ্র্যাঙ্ককে বলে যে এই সব তোমার অসতর্কতার কারণে হয়েছে। যদি তুমি তাদের শান্তিতে যেতে দিতে তবে নিকো মারা যেত না। তোমাকে আমার আদেশ অনুসরণ করতে বলা হয়েছিল, তুমি না জিজ্ঞেস করে কেন হোটেলের দিকে গেলে? যাই হোক, তোমার এই ভুলের কারণে আমি আমার একজন সৈনিককে হারালাম, তাই আমি তোমাকে এই ইউনিট থেকে বের করে দিচ্ছি। ফ্র্যাঙ্ক নিকো স্ত্রীর কাছে গিয়ে কাঁদতে থাকে এবং জানায় এই সব আমার ভুল। আমি যদি ওখানে না যেতাম তাহলে ও আজ বেঁচে থাকতো। পরের দিন পুরো ইউনিট মিলে নিকোর শেষকৃত্য সম্পন্ন করে। নিকোর বড় ছেলে তার বাবার মৃত্যুর জন্য ফ্র্যাঙ্ককে দায়ী করে এবং তার উপর খুব রেগেছিল। এরপর লিও ইউনিট ছেড়ে দেয়। সে ফ্র্যাঙ্ককে জানায় যে সে তার সাথে নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু ফ্র্যাঙ্ক তখন রাজি ছিল না। সে লিওকে জানায় যে এই ইউনিটে যোগ দেওয়ার জন্য সে অনেক পরিশ্রম করেছে, তুমি আমার জন্য কিভাবে ইউনিট ছেড়ে দিতে পারো? এই কথা বলেই সে বেনের বাড়িতে চলে যায়। সংবাদের মাধ্যমে ফ্র্যাঙ্ক জানতে পারে যে হোটেলে যে দুজন মারা গিয়েছিল তারা নাকি ছিল চোর। ফ্র্যাঙ্ক জানে যে এটা ভুল, আসল সত্যটা গোপন করা হচ্ছে। এটা দেখে বেন বলে, এখান থেকে চলে যাও এবং নিজের একটা নতুন জীবন শুরু করো। কিছুদিন পর ফ্র্যাঙ্ক এবং লিও একসাথে একটি হোটেলে খেতে যায়। লিও তখনও ফ্র্যাঙ্ককে জানায়নি যে সে গর্ভবতী, কিন্তু আজ যখন সে ফ্র্যাঙ্কের পাশে বসেছিল তখন তাকে সব বলে দেয়। লিও জানায়, আমি এখন মা হতে চাই এবং এই সন্তানকে জন্ম দিতে চাই। তাই সে চায় ফ্র্যাঙ্ক তার সাথে থাকুক এবং দুজন মিলে এই সন্তানের যত্ন নিক। সেই মুহূর্তেই তারা দুজন একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর যখন ফ্র্যাঙ্ক তার অ্যাপার্টমেন্টের সব জিনিসপত্র গোছাচ্ছিল তখন সে তার ব্যাজটি দেখতে পায়। ব্যাজটিতে রক্ত লেগেছিল। রক্ত দেখে সে বুঝতে পারে এটা হোটেলে মারা যাওয়া সেই দুজন লোকের মধ্যে একজনের রক্ত। ফ্র্যাঙ্ক ব্যাজটির ডিএনএ পরীক্ষা করায়। পরীক্ষার পর সে তাদের মধ্যে একজন সম্পর্কে জানতে পারে। রিপোর্টের মাধ্যমে ফ্র্যাঙ্ক জানতে পারে যে লোক দুজন স্পেশাল ফোর্সের সদস্য ছিল এবং একই সাথে তারা কিছু বেআইনি কাজও করত। তবে এখন তারা দুজন ডিজিএসআই এর জন্য কাজ করত। এই সব দেখে বেন জানায় যে ওই হোটেলে খুব বড় কিছু একটা চলছিল, আর এই সব ব্যাপারে তোমার মা জড়ানোই ভালো, কারণ এখন তোমার একটা পরিবার আছে। ফ্র্যাঙ্ক সমস্ত প্রমাণ নিয়ে গিয়ে লকারে রাখে এবং তার চাবিটা অ্যাপার্টমেন্টের ছাদে লুকিয়ে রাখে। কিছুদিন পর ফ্র্যাঙ্ক তার বাড়িতে নিকোর ছোট ছেলের জন্মদিন পালন করছিল। নিকোর বড় ছেলেও অ্যালেক্স এসেছিল, তবে সে তখনও ফ্র্যাঙ্কের উপর রেগেছিল, তাই চুপচাপ ঘরে গিয়ে বসে থাকে। নিকোর স্ত্রী যখন ফ্র্যাঙ্ককে জানায় যে অ্যালেক্স এখনো তার উপর খুব রাগ করে আছে, তখন ফ্র্যাঙ্ক তার সাথে কথা বলার জন্য ঘরে যায়। ফ্র্যাঙ্ক তাকে বলে যে যা হয়েছে তার জন্য সে ক্ষমা চাইতে চায়। সে জানে যে এই সব তার কারণেই হয়েছে, তার জন্যই অ্যালেক্স তার বাবাকে হারিয়েছে। ঠিক তখনই অ্যালেক্স ফ্র্যাঙ্ককে জানায় যে সে জানে ফ্র্যাঙ্ক এমন কিছু লোকদের সম্পর্কে জানে যাদের কারণে তার বাবার মৃত্যু হয়েছে, কিন্তু ফ্র্যাঙ্ক এই বিষয়ে কাউকে কিছু বলছে না। সে আরো বলে যে যারা তার বাবাকে মেরেছে তাদের শাস্তি না দেওয়া পর্যন্ত সে ফ্র্যাঙ্ককে ক্ষমা করবে না। অ্যালেক্স চায় ফ্র্যাঙ্ক মুখ খুলে মিডিয়ার কাছে সব সত্যি বলুক। তখন ফ্র্যাঙ্ক তার কথা মেনে একজন স্থানীয় রিপোর্টারের সাথে দেখা করে এবং তাকে সবকিছু জানায়। সে জানায় যে হোটেলের ভেতরে যে লোকগুলো ছিল তাদের সে কোথাও না কোথাও চেনে। হোটেলে যে ঘটনা ঘটেছিল তা প্রায় 1 মাস ধরে চাপা পড়েছিল, কিন্তু ফ্র্যাঙ্কের প্রমাণের কারণে সেই ঘটনা আবার আলোচনায় উঠে আসে।
এর পরের দৃশ্যে আমরা একজন মন্ত্রীকে দেখতে পাই। মন্ত্রীর সামনে ডিজিএসআই এর একজন লোক বসেছিল। সে মন্ত্রীকে জানায় যে আসলে হোটেলে কি ঘটেছিল। সে জানায় সিআইএ এর একজন সদস্য জন তার বডিগার্ডের সাথে ফ্রান্সে এসেছিল। আসলে সে অস্ট্রেলিয়ার সাথে অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতে এসেছিল। যখন জন তার বডিগার্ডের সাথে মিটিং এ যাচ্ছিল, তখনই ডিজিএসআই এর অর্থাৎ তাদের দুজন লোক তার ঘর থেকে কাগজপত্র চুরি করতে গিয়েছিল। কিন্তু ঘটনাচক্রে জন তার ফোন রুমে ভুলে গিয়েছিল এবং ফোনটা তোলার জন্য সে রুমে ফিরে আসে। এই কারণেই সব গন্ডগোল হয়। জন ফোন নিতে দ্বিতীয়বার আসতেই তারা টের পায় যে তাদের রুমে কেউ আছে। এরপর গুলি বিনিময়ের সময় জনের বডিগার্ড মারা যায় এবং ডিজিএসআই এর একজন গুলিবিদ্ধ হয়। যদিও তাদের অন্য লোকটি জনকেও গুলি করে মেরে ফেলে। কাজ শেষ করার পর যখন তাদের লোকেরা হোটেল থেকে বাইরে যাচ্ছিল, তখনই গিগিন ইউনিটের লোকেরা সেখানে আসে এবং তাদের কারণে তাদের দুজন লোকই মারা যায়। যদিও ঘটনার পর এই সব কিছু গোপন করা হয়েছিল, কিন্তু এখন সমস্যা হলো একটি গোপন সংবাদ রিপোর্টারের মাধ্যমে জানা গেছে যে ফ্র্যাঙ্ক নামে একজন লোক আছে যে হোটেলের দুর্ঘটনার সবকিছু জানে। তার কাছে সব প্রমাণ আছে, এমনকি তাদের এক লোকের রক্তমাখা ব্যাজও আছে। এই সব শুনে মন্ত্রী বলেন, যদি এই ঘটনা মানুষের সামনে চলে আসে তবে খুব বড় সমস্যা হবে এবং আমার চেয়ারও বিপদে পড়বে। তিনি নির্দেশ দেন, যা কিছু করো সেই ব্যাজটা আমার কাছে আনো এবং সেই লোকটিকেও শেষ করে দাও যাতে সে আর কারো সামনে মুখ না খোলে। আর এই কারণেই তারা ফ্র্যাঙ্কের কাছ থেকে প্রমাণগুলি নেওয়ার পর তাকে শেষ করে দেওয়ার জন্য ভেনেকেনকে পাঠায়। আর এখন ভেনেকেন সেই প্রমাণ পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। এবার গল্পটি বর্তমানে ফেরে। আমরা দেখি ভেনেকেন লিওকে অপহরণ করেছে এবং সে ফ্র্যাঙ্ককে বলে যে যদি তুমি চাবিটা এনে আমাকে না দাও তবে আমি তোমার স্ত্রী ও সন্তান দুজনকেই মেরে ফেলবো। এই কথা বলে সে ফ্র্যাঙ্ককে চাবি আনার জন্য ছেড়ে দেয়। ফ্র্যাঙ্ক তার স্ত্রী ও সন্তানের ক্ষতি করতে চায় না, তাই সে চুপি চুপি তার ঘরের ভেতরে ঢোকে, কারণ ফ্র্যাঙ্কের বাড়ি চারপাশে পুলিশ মোতায়েন ছিল এবং তাকে খুঁজছিল। অনেক কষ্টে সে ঘরের ভেতরে ঢুকতে পারলেও চাবিটা খুঁজে পায় না আর উল্টে নিজেই ফেঁসে যায়। পুলিশ তাকে দেখতে পায়, তাই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় এবং পালাতে পালাতে সোজা বেনের কাছে গিয়ে সাহায্য চায়। ফ্র্যাঙ্কের থেকে সব শোনার পর বেন তাকে সাহায্য করতে রাজি হয়। বেন ফ্র্যাঙ্ককে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে একটা ব্যাজ দেয়। ফ্র্যাঙ্ক সেই ব্যাজে নিজের রক্ত মাখিয়ে দেয়। এরপর সে ফ্র্যাঙ্কের অন্য একটা ব্যাজে নিজের রক্ত লাগানোর পর সেই প্রমাণটা নিয়ে সেই জায়গায় যায় যেখানে ভেনেকেন তাকে আসতে বলেছিল। সেই জায়গায় ভেনেকেনের লোকেরা আসে এবং ফ্র্যাঙ্ককে তাদের সাথে নিয়ে যেতে শুরু করে। ভেনেকেন যখন তার কাছে ব্যাজটি চায়, তখন ফ্র্যাঙ্ক বলে যে প্রথমে সে তার স্ত্রীর সাথে দেখা করতে চায়। তারা ফ্র্যাঙ্ককে লিওর কাছে নিয়ে যায়। ফ্র্যাঙ্ক নিশ্চিত হয় তার স্ত্রী ঠিক আছে, তখন সে ব্যাজটি বের করে ভেনেকেনকে দিয়ে যায়। ব্যাজটি দেখে ভেনেকেনের মনে হয় যে এটি আসল ব্যাজ। এরপর ভেনেকেন ফ্র্যাঙ্কের ফোন তার এক লোককে দেয়। সেই লোকটি ফ্র্যাঙ্কের ফোনটি আবার নেটওয়ার্ক মোডে নিয়ে আসে। সে এমনটা করে যাতে পুলিশ ফ্র্যাঙ্কের লোকেশন জানতে পারে। এরপর ভেনেকেনের লোকেরা তার নির্দেশে ফ্র্যাঙ্ক এবং লিওকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় বেন এসে তাদের বাঁচিয়ে নেয়। তবে সমস্যা হলো সেখানে গুলির আওয়াজ হওয়ায় ভেনেকেন বুঝে যায় যে কিছু একটা গোলমাল হয়েছে। ফ্র্যাঙ্ককে লিওকে নিরাপদে হাসপাতালে পৌঁছাতে হতো, তাই তাদের একটি গাড়ি দরকার ছিল। তখন ফ্র্যাঙ্ক আর বেন বন্দুক নিয়ে ভেতরে যায় এবং ভেনেকেনের বেশ কয়েকজন লোকে মেরে ফেলে। তাদের শেষ করে তাদেরই গাড়ি চুরি করে দুজন সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ভেনেকেনের লোকেরাও গাড়ি নিয়ে তাদের পিছু নিতে শুরু করে। তারা তাদের ধাওয়া করছিল এবং মেরে ফেলার জন্য বন্দুক দিয়ে গুলি চালাচ্ছিল। এই সময়ে লিওর অবস্থা খুব খারাপ হতে থাকে। তার প্রসবের সময় হয়ে গিয়েছিল, তাই ফ্র্যাঙ্ক বেনকে বলে, তুমি লিওকে নিয়ে সোজা হাসপাতালে যাও, আমি এদেরকে সামলাচ্ছি। এই কথা বলেই সে গাড়ির দরজা খুলে নিচে লাফিয়ে পড়ে। ফ্র্যাঙ্ক ভেবেছিল যে সে গাড়ি থেকে লাফিয়ে পড়লে তারা আর লিওর পিছু নেবে না, কিন্তু তা হয় না। ভেনেকেনের নির্দেশে তার লোকেরা লিওর গাড়ির পিছু নেয়। এদিকে যখন ম্যালকম এবং ফ্র্যাঙ্কের মধ্যে গুলি বিনিময় হচ্ছিল, তখন সেখানে দুজন বাইক আরোহী আসে। ভেনেকেন বাইক আরোহী দুজনকেও মেরে ফেলে। ভেনেকেনের বুলেটে শেষ হয়ে গেলে ফ্র্যাঙ্ক সেই বাইক আরোহীর বাইকটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সে যেই জঙ্গলের বাইরে বের হয়, তখনই পুলিশ সেখানে এসে হাজির হয়। পুলিশকে দেখেই ভেনেকেন আবার গাড়ি নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়, কিন্তু পুলিশ এবার ফ্র্যাঙ্কের পিছু নেয়। ফ্র্যাঙ্ক পুলিশের হাত থেকে বাঁচতে সেখান থেকে পালাতে থাকে এবং তখন সে একটি প্যারা মোটর খুঁজে পায়। সে সেটার সাহায্যে পুলিশদের হাত থেকে পালিয়ে যেতে সফল হয়। এর মধ্যে বেন ফ্র্যাঙ্ককে কল করে জানায় যে লিওর অবস্থা খুবই খারাপ হচ্ছে এবং সে অজ্ঞান হয়ে গেছে।
বেন লিওকে নিয়ে হাসপাতালের বাইরে পৌঁছাতেই সেখানে ভেনেকেনও এসে যায়। সে বেনকে খুব খারাপ ভাবে মারতে শুরু করে, আর যেই সে বেনকে গুলি করতে যাবে ঠিক তখনই ফ্র্যাঙ্ক সেখানে এসে পৌঁছায়। তখন ফ্র্যাঙ্ক ভেনেকেনকে প্রচন্ড মারতে থাকে, যার ফলে ভেনেকেন সেখানেই মারা যায়। ঠিক সেই সময় গিগিন ইউনিটের লোকেরা সেখানে এসে যায়। ইউনিটের কমান্ডার ফ্র্যাঙ্ককে তাদের কাছে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু ফ্র্যাঙ্ক তাদের কোনো কথাই শোনে না। সে তার স্ত্রীকে তুলে নেয় এবং তাকে নিয়ে হাসপাতালের ভেতরে যেতে শুরু করে। কিছুক্ষণ পর ফ্র্যাঙ্ক নিজেই আত্মসমর্পণ করে এবং হাসি মুখে তাদের সাথে চলে যায়। কিছু সময় পর লিও ফ্র্যাঙ্কের সাথে দেখা করার জন্য জেলে যায়। লিও তাদের সন্তানকেও সাথে নিয়ে যায় এবং নিজের বাচ্চাকে দেখে ফ্র্যাঙ্ক খুবই খুশি হয়। লিও ফ্র্যাঙ্ককে জানায় যে সে খুব শীঘ্রই মুক্তি পাবে। আসলে সেই দিন যখন ভেনেকেনের লোকেরা তাদের বাড়িতে হামলা করেছিল, সেই সুযোগে লিও চাবিটা বের করে নেয় এবং সেই রিপোর্টারকে দিয়ে দেয়, যার ফলে সব সত্যি মানুষের সামনে চলে আসে। আর কিছুদিন পর আদালত ফ্র্যাঙ্ককে জেল থেকে মুক্তি দেয়। আর এর সঙ্গেই গল্পটি এখানেই শেষ হয়। প্রকৃতির ভালোবাসা পেতে হলে আপনাকে প্রকৃতির কাছে আসে। প্রকৃতির এই নির্মম আবহাওয়ায় আপনাকে নিয়েছে নিরম সত্তর। এরকম আবহাওয়া বা ইন্টারেস্ট থেকে অবশ্যই আপনারা জানাবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নতুন নতুন ভিডিও এবং ফলোগুলো অবশ্যই আপনাদের প্রতিযোগিতার জন্য রয়েছে। আপনারা এরকম ইন্টারেস্টিং হওয়ার ব্যাপারে অবশ্যই আছে। পুকুর পাড়, নদীর ঘাট, খোলামেলা আবহাওয়ায় মাটি কাটা হচ্ছে, মাটি কাটা দেখতেছি আর কি। প্রাকৃতিক আবহাওয়ায় বসে আছি, প্রাকৃতিক আবহাওয়ায় সবাই থাকবেন। আবহাওয়ার মাঝে অনেক কিছু আছে বিরল, আর এই আর কি বলে আমার পুকুর পাড় বসে আসে নদীর পাড়ে বলমেলা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই পেজটি লাইক করে দিয়ে দেখবেন। ধন্যবাদ। ভিডিওটি দেখে উপকৃত অবশ্যই আপনারা জানাবেন। এরকম ইন্টারেস্ট ভিডিও পেতে অবশ্যই আপনার পেজটি খুলে দিয়ে সাথে থাকবেন। মন্তব্য কখনো গন্তব্য থেমে রাখতে পারে না। পথ চলার পর অনেকে বাধা হয়ে দাঁড়াবে। এরকম বাধা বিপত্তি পেরিয়ে সফলতার পথ অর্জন করতে হবে। তাই গন্তব্য সঠিকটা নেওয়ার জন্য সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন। চেষ্টা কোনো কমতি রাখবেন না। গন্তব্যের কারণে অনেক মন্তব্য নষ্ট হয়ে যায়, বাদ পরিবার চলে আসবে আর কি। আর মানুষ তো অনেক বেশি হয়ে গেছে। আগের চক আছে, আগে ছিল পুরাটা খালি। এখন বাড়িঘর দেখছো পিছনে, বাড়িঘরের শেষ নাই। আগের দিঘির পাড়ের মুভমেন্ট গেছে। দিঘির পাড়ের আগে কি ছিল? জঙ্গল। এখন খালি সব পাঁচতলা বাড়ি, আর কোনো কিছু আছে? বিল্ডিং এর কিছু কইলেন না। কাজ না পাওয়ার আমি তো জানি না, বড় ভাই দিয়ে দিছে। বড় ভাই দিচ্ছে, সমস্যা কি? পরে আমি ছোট ভাই কিছু কইছে নাকি? কারণ মনে হচ্ছে আলিম সাজরে যে ইট বালু খোয়া এটা দিতেছে। একটা সাইড পাইলো, হ্যাঁ ইলেকট্রিক কাজ আরেকজন দিয়ে দিয়েছে, এইটুকু আর কিছুই না। পর শুভ বিকেলে এই রাস্তা দিয়ে অনেকদিন চলাচল করলাম, তাই চলে আসলাম খোলামেলা প্রকৃতির মাঝে। যেরকম সবাই দেখবেন তেমন আর কি। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। তারপর এখন দেখেন অনেক কিছু হয়ে গেছে আশেপাশে, প্রাকৃতিক চিহ্ন সব কিছু এখন পরিবর্তন। এরকম পরিবর্তনের জন্য আমরা মোটে উপস্থিত ছিলাম। বাগান খুবই সুন্দর। এরকমই পরিশ্রম, মানে ভিডিওর স্ক্রিপ্ট এর থেকে নামাইল, আরেকজনের স্ক্রিপ্ট ডাউনলোড দিয়া তারপর ওখান থেকে সুন্দর করে উড়ায় রেখে দিচ্ছি এতে ইনশটে রাখার জন্য। দেখে দেখে খালি কম আর হয়ে যাবো আর কি। আর কোনো কিছু টেনশন নেওয়ার কারণ নাই। সব ভিডিও আগের মতনই রাখা। তবে ঝামেলা হয়েছে এখন স্কিপ করতে গিয়ে আর সময় লাগে অনেক বেশি। মাঠে খেলার নাম্বার নাকি আবার? খেলার মধ্যে নাম্বার নাকি? নামলে নামো।
স্টাইলে একটা মনির স্যারের সাথে কথা বলে আর এই শুনে মনির স্যারের সাথে কথা বলে ওই যে পিপলু স্যারের কাছে আর কি যাওয়ার জন্য ওই দিন দেখতেছি আপনার স্যার আমার ছেলে বুঝলো সাইকেলের মাধ্যমে চলে আসলাম এখানে কাজ করা শেষ এখন চলে যাবো কাজের পাশাপাশি কিছু ভিডিও করি ভিডিওগুলো আপলোড করি অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমাকে দেখার সুযোগ করে দেবেন এরকম আশা নিয়ে ভিডিও করলাম ভিডিওর পাশাপাশি আপনারা সবাই দেখবেন
বান্দিরা বান্দিরা নিচে জয়রা আমি লম্বাটা মতো দুটা বান্দি इज्जत की चीज से लगे हो इसके रात्रि है बुरा पे आएगा Sai que ela diz só.
বান্দিরা বান্দিরা নিচে জয়রা আমি লম্বাটা মতো তুমি তাই বান্দি इज्जत की थी सेले लगे हो इसके राष्ट्रीय दुर्गा के लाएंगे बात लो यार Sai que ela diz só.
এই যে টাওয়ারটা আছে না, এই টাওয়ারটার লাইট জ্বলে দেয়, তুমি দেখা যাও বহুত দূরে তো ছোট ছোট করে দেখা যাইতেছে আলো। তখন ওই যে উঠে পাঁচ ধরে কি কইছি ভিতরে কাজ করতে এলে কপিটা জানতে